প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকের ক্লাসটি হবে পঞ্চম ক্লাস, মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাস। এর আগে আমরা 4টি ক্লাস দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডের। আশা করছি আপনারা সেই ক্লাসগুলো দেখেছেন এবং উপকৃত হয়েছেন। তো যে যেখানে আছেন, আশা করছি করোনা থেকে মুক্ত আছেন, ভালো আছেন এবং ভালো থাকার জন্য স্বাস্থ্যবিধি যেগুলো তো আছে সেগুলো আপনারা মেনটেন করছেন। নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একান্ত জরুরি প্রয়োজন ছাড়া আপনার ঘর থেকে বের হচ্ছেন না, তার জন্য স্পেশালি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো আপনারা দেখছেন সেটার জন্য। তো আজকের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা একটি চিঠি প্রিন্ট করব এবং সেটি সঠিক নিয়মে প্রিন্ট করব খুব অল্প সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে আমরা প্রিন্ট করতে পারি। যেমন একটি চিঠি প্রিন্ট করলেন, আরেকটি চিঠি প্রিন্ট হয়ে গেল, এই ধরনের কোনো ভুলই হবে না আমার টেকনিকগুলো যদি আপনারা অবলম্বন করেন। আরেকটি বিশেষ ট্রিক্স দেখাচ্ছি, যেটি হচ্ছে আপনাদের একটি বিশাল ফাইল থেকে, একটি অনেক বড় একটি ডকুমেন্ট থেকে যদি আপনাদেরকে বলা হয় যে এখানে আমি শব্দ কতগুলো আছে সেগুলো বের করে ফেলো, এখন এমন হতে পারে সেই ফাইলটিতে আমি শব্দ থাকতে পারে 500 কিংবা 1000-এর উপর, তখন কিন্তু আপনাকে ঝামেলায় পড়ে যেতে হবে। যেমন 1000 আমি শব্দ যদি আপনাকে খুঁজে বের করতে বলা হয় একটি রচনা থেকে কিংবা একটি চিঠি থেকে, তখন কিন্তু আপনি একটা এভাবে গুনতে থাকবেন এবং পৃষ্ঠাটা উল্টাতে থাকবেন। এভাবে যদি 1000-এর উপরেও চলে যায় তাহলে আপনার হয়তো 1 থেকে 2 দিন সময় লাগতে পারে সেই আমি শব্দটি খুঁজে বের করার জন্য কতগুলো আমি শব্দ আছে। তাছাড়া ওই আমি শব্দটি খুঁজে বের করার পর, যেমন ধরুন 1000 আমি শব্দ রয়েছে, এখন যদি আপনাকে বলা হয়, আপনার বস যদি বলে এই আমি শব্দটি ভুল হয়েছে, এখন আমি জায়গায় তুমি হবে, তো তুমি কিভাবে এই শব্দটি কিভাবে বসাবেন? যদি একটি আমি শব্দ খুঁজে সেটি ডিলিট করে আবার একটি তুমি লেখো, তাহলে দেখা যাবে ওই 1000 তুমি শব্দ লিখতে আরও আপনার 1 থেকে 2 দিন সময় লাগবে। অর্থাৎ আপনাকে আমি শব্দটি 1000 আমি শব্দ খুঁজে বের করতে আপনার লাগবে 2 থেকে 3 দিন, এবং 1000 আমির জায়গায় 1000 তুমি শব্দটি বসাতে আরও 2-3 দিন সময় লাগবে। তো এই যদি হয় আপনার অবস্থা যে একটি শব্দ, একটি চিঠি থেকে একটি শব্দ বের করতে যদি আপনার 5 থেকে 6 দিন লেগে যায়, তাহলে আপনার কাজ সম্পর্কে অনেকের একটি সন্দেহ তৈরি হয়ে যাবে, আপনার দক্ষতা সম্পর্কে অনেকের সমালোচনা তৈরি হয়ে যেতে পারে। আর এই সুন্দর ট্রিক্সটি আমি আপনাদের দেখাবো, যার কারণে আপনারা সর্বোচ্চ 1 মিনিট সময়ের মধ্যে একটি ডকুমেন্ট থেকে যদি 1000 কিংবা 2000 কিংবা 5000 শব্দ খুঁজে বের করতে হয়, তাহলে আপনারা 1 মিনিটের মধ্যে সেগুলো খুঁজে বের করবেন এবং আরও 1 মিনিটের মধ্যে সেই হাজার শব্দগুলোকে, আমি শব্দগুলোকে আপনি তুমিতে পরিণত করতে পারেন। অর্থাৎ একটি শব্দ খুঁজে বের করবেন, আরেকটি শব্দ ওই খুঁজে বের করা শব্দের মধ্যে নতুন একটি শব্দ আপনারা বসাবেন সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে। সেখানে সংখ্যা কোনো বিষয় না, সে হাজার কিংবা লক্ষ শব্দ হতে পারে। আপনি 2 মিনিটের মধ্যে সেই শব্দগুলো খুঁজে বের করতে পারবেন এবং খুঁজে বের করে একই শব্দের জায়গায় আরেকটি শব্দ এনে বসাতে পারবেন। এই সুন্দর ট্রিক্সটি দেখার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, আমার ভিডিওটা পুরোপুরি আপনাদের ভালো করে খেয়াল করতে হবে। তার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি, আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আমরা কাজে চলে যাই। দেখুন, এই কাজটি দেখানোর জন্য আমি আপনাদের আমার ফাইলটিকে আরও বড় করে নিচ্ছি, নইলে আপনাদের বোঝাতে পারবো না যে আপনারা যে একটু আগে যে বললাম 500 কিংবা 1000 শব্দ হতে পারে, ঠিক আছে, 500 কিংবা 1000 শব্দ হতে পারে, সেই শব্দগুলো আমরা 1 মিনিটের মধ্যে কীভাবে খুঁজে বের করবো, এটির জন্য আমি ফাইলটিকে একটু বড় করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখুন আমি কয়টি পেজ এখানে তৈরি করলাম। 1 2 3 4 5 6, এই 6 পৃষ্ঠা অর্থাৎ 7 পৃষ্ঠা দেখুন এখানে দেখাচ্ছে 7টি পৃষ্ঠা রয়েছে আমার এখানে, 7টি পৃষ্ঠার মধ্যে আমার লেখা রয়েছে। ওকে, তার মানে বুঝতে পারছেন 7টি পৃষ্ঠার একটি ডকুমেন্ট।
আগেই বলেছি একটি ডকুমেন্টে অনেক পৃষ্ঠা থাকতে পারে। এই ডকুমেন্টটি আমার 7 পৃষ্ঠার একটি ডকুমেন্ট। আমি চাইলে আবার এগুলোকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কপি করে এগুলোকে আমি এখানে পেস্ট করে দিতে পারি, তাহলে আমার এখন হয়ে যাবে 14টি পৃষ্ঠা। ওকে, তাহলে 14টি পৃষ্ঠার একটি ডকুমেন্ট আমার এটি। ওকে, আমি এই 14টি পৃষ্ঠার মধ্যে থেকে একটি নির্দিষ্ট শব্দকে খুঁজে বের করব। সেখানে 14টি পৃষ্ঠার মধ্যে হয়তো 400-500 শব্দ হতে পারে একই শব্দ। যেমন থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ শব্দটি, ওকে, থ্যাংক ইউ শব্দটি বা সমস্যা নেই, থ্যাংক ইউ শব্দটি বা 2007 এই শব্দটি আমি খুঁজে বের করব। 2007, ওকে। যেমন ধরুন 13টি পৃষ্ঠা রয়েছে আমার, এখানে ওয়ার্ড রয়েছে প্রায় 9916টি ওয়ার্ড রয়েছে। চিন্তা করুন আপনি 9916টি ওয়ার্ড রয়েছে এখানে। তো 9916টি ওয়ার্ডের মধ্যে এই 2007 শব্দটি কতবার আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি প্যারাগ্রাফে 2007 রয়েছে, এখানে একটি রয়েছে, এইখানে একটি রয়েছে, এইখানে একটি রয়েছে, এইখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে। এভাবে কিন্তু এখন খুঁজে বের করা খুবই কঠিন বিষয় কতগুলো 2007 আপনার ডকুমেন্টে রয়েছে। এখন এটি যদি আপনি খুঁজতে চান 14টি পৃষ্ঠার, অন্তত 14টি পৃষ্ঠার ওয়ার্ড যদি আপনি এখন খুঁজতে যান, তারপরেও আপনার প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনি চিন্তা করেন এখানে যদি 400-500 পৃষ্ঠা হয়ে থাকে, যখন আপনি একটি বইয়ের কাজ করবেন, বই তৈরির কাজ করবেন, তখন সেখানে হয়তো শত পৃষ্ঠা থাকতে পারে। তখন অবস্থাটা বুঝে নেন যে ওয়ার্ডের সংখ্যা কতগুলো হতে পারে। তো এইরকম বড় ধরনের ডকুমেন্ট থেকে একটি নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার জন্য আমি খুব সিম্পল একটি আকর্ষণীয় ট্রিক্স বের করে দেবো আপনাদের, যেন আপনারা 1 মিনিটের মধ্যে প্রত্যেকটি শব্দ খুঁজে বের করতে পারেন। যেমন আমি খুঁজে বের করব 2007, এই শব্দটি খুঁজে বের করব। এই শব্দটি খুঁজে বের করার জন্য আমি শুধুমাত্র প্রথমে যে 2007 রয়েছে এই শব্দটিকে আমি সিলেক্ট করলাম। ওকে, প্রথমটাকে সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নেই, আপনার যে কোনো জায়গা থেকে আপনি এই শব্দটিকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হোম মেনুতে যাবেন। হোম মেনুতে যাওয়ার পর এখানে ফাইন্ড নামের একটি অপশন পাবেন। ঠিক আছে, ফাইন্ড অনেকের হয়তো এখানে নাও থাকতে পারে, হয়তো একটি এই ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এই 3টি জিনিস আরেকটি মেনুর ভিতরে থাকতে পারে। আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন, যদি না পান আমাকে কমেন্টসে জানাবেন। তো এই ফাইন্ড শব্দটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খেয়াল করবেন আপনি যে শব্দটি সিলেক্ট করেছেন সেই শব্দটি কিন্তু ফাইন্ড হোয়াট নামের জায়গাটায় এসেছে। 2007 আপনি সিলেক্ট করেছেন 2007, এটা এখানে চলে এসেছে। এখন আপনাকে যেটি করতে হবে ফাইন্ড ইনে ক্লিক করবেন। এখানে দেখুন ফাইন্ড ইন নামের একটি অপশন রয়েছে, এখান থেকে আপনার সময়টা নির্বাচন করে রাখুন। দেখুন কতক্ষণ আমি বের করি, 1 মিনিটও লাগবে না, হয়তো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার কাজটা হয়ে যাবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফাইন্ডে আসলাম, ফাইন্ডে আসার পর ফাইন্ড ইনে ক্লিক করলাম, তারপর মেইন ডকুমেন্টে ক্লিক করব। ওকে, মেইন ডকুমেন্ট ক্লিক করলাম, কমপ্লিট। কিন্তু আমার 10 সেকেন্ডও কিন্তু লাগেনি, আপনি খেয়াল করে দেখবেন 10 সেকেন্ডও লাগেনি। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে ডকুমেন্টের ভিতর প্রত্যেকটি 2007 আপনার কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একটি সিলেক্ট করেছিলাম, এখন প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে থেকে যেখানে 2007 আছে প্রত্যেকটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবং কতগুলো আপনার 2007 এখানে আছে সংখ্যাটা দেখার জন্য আপনাকে এই মেসেজটি জায়গায় আসতে হবে। আপনাকে এখানে একটি মেসেজ দেওয়া হয়েছে, ওয়ার্ড ফাউন্ড 380, অর্থাৎ 380টি শব্দ খুঁজে বের করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন 380টি শব্দ যদি আপনাকে খুঁজে এভাবে দেখে খুঁজে বের করা লাগতো, তাহলে হয়তো 1 থেকে 2 ঘন্টা সময় আপনার ব্যয় হয়ে যেত। তারপর আপনি হিসাব করতেন এতগুলো, এখানে 1 2 3 4 5 এভাবে 380 পর্যন্ত আপনাকে গুনে যেতে হতো। এর মধ্যে থেকেও আপনার মিসিং হওয়ার সম্ভাবনা 100% থাকতো। কিন্তু আমি যে ট্রিক্সটি দেখালাম, এই ট্রিক্সটি 10 সেকেন্ডের একটি ট্রিক্স, এর মাধ্যমে আপনি একদম নিখুঁত পরিসংখ্যানটাই কিন্তু পেয়ে গেছেন। ওয়ার্ড ফাউন্ড 380 আইটেমস ম্যাচিং দিস ক্রাইটেরিয়া। ওকে, ভেরি গুড। এখন আমি এটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার বসকে কিংবা যে আমার কাছে জানতে চেয়েছে তাকে বলে দিতে পারবো এখানে 380টি 2007 লেখা রয়েছে এবং কোথায় কোথায় আছে দেখুন এখানে আমি দেখিয়ে দিতে পারছি। ওকে, এখন আমি যেটি বলছিলাম
এই 2007 এর জায়গায় এখন আপনার বস যদি বলে যেখানে যেখানে যে 380টি 2007 রয়েছে, এই 380টি 2007 এর জায়গা হয়ে যাবে 2020। এখন আপনি 2020 যদি লিখেন তাহলে আমি কি করব, এখানে আগে একটি লিখবো 2020, তাই না? এভাবে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই 2007 খুঁজে খুঁজে আমাকে কিন্তু লিখতে হবে। আপনি ভাবতে পারছেন এই 380টি 2007 আপনাকে এডিট করতে কতক্ষণ সময় লাগতে পারে? কমসে কম আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তো আমরা এত সময় নিব না, আমরা মাত্র 10 সেকেন্ডের মধ্যে এই 2007কে 2020 করে ফেলবো। ওকে, 2020 করে ফেলবো। আমরা এই 2007টিকে ক্লিক করছি, সিলেক্ট করছি, এটিকে বলা হবে রিপ্লেস করা। আগে যেটি করলাম ওটি ছিল ফাইন্ড করা, অর্থাৎ ফাইন্ড মানে খোঁজা, কোথায় কোথায় আছে সেগুলো আমি খুঁজে বের করলাম। এখন যেটি করব 2007 এর জায়গায় 2020 লিখব, তাহলে এটি হবে রিপ্লেসমেন্ট, অর্থাৎ 2007 রিমুভ হয়ে যাবে এবং ওর জায়গায় 2020 বসে যাবে। তো আমি প্রথম যে একটি আছে সেটি সিলেক্ট করলাম, অথবা যে কোনো একটি সিলেক্ট করা যাবে, সমস্যা হবে না। আমি 2007 এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রিপ্লেস নামে যে হোম মেনু থেকে যেখান থেকে ফাইন্ড এনেছিলাম সেই ফাইন্ডের নিচেই রিপ্লেস নামের একটি অপশন থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখবেন ফাইন্ড হোয়াট নামে একটি অপশন এসেছে, এখানে 2007, তো যেটি আমি সিলেক্ট করলাম সেটি আসছে। এখন এই জায়গায় আমি কি বসাবো সেটি লিখবো রিপ্লেস উইথ নামের একটি অপশন আছে, এখানে দেখুন নিচে রিপ্লেস উইথ নামে এই অপশনটিতে আমি লিখবো 2020। ওকে, ভেরি গুড। এখন এটিকে আমি রিপ্লেস অলে ক্লিক করব, রিপ্লেস অল। আগে করেছিলাম ফাইন্ড ইন, এখন করছি রিপ্লেস অল। খেয়াল করে দেখুন 10 সেকেন্ডও কিন্তু লাগছে না। রিপ্লেস অল ক্লিক করলাম, আপনি খেয়াল করে দেখুন আপনাকে একটি মেসেজ দেওয়া হয়েছে, ওয়াজ হ্যাজ রিচড দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, 189 রিপ্লেসমেন্ট ওয়ার মেড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং এট দ্য বিগিনিং? ইয়েস, ইয়েস দিব, ওকে দিব। এখন আমি খেয়াল করে দেখব আমার 2020 হয়েছে কিনা। দেখুন যতগুলো 2007 ছিল প্রত্যেকটি এখন 2020 হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখুন। এখানে কিন্তু কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নেই, আমি কিন্তু আপনাদের চোখের সামনে দেখিয়েছি সবগুলো 2020 হয়ে গেছে, 2007 এখন আর নেই। ওকে, দেখুন প্রত্যেকটি পৃষ্ঠায় একই ঘটনা, একটি মিস হওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, আশা করছি ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে। শুধু একটি কথা মনে রাখবেন, ফাইন্ড এবং রিপ্লেস, হোম মেনু থেকে ফাইন্ড এবং রিপ্লেস। তো এখন এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিন্ট করতে হয়। এই ডকুমেন্টটি আমি প্রিন্ট করব। এখানে কয়টি পেজ আছে? 7টি পেজ আছে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে প্রথম ফাইন্ড করলেন কতগুলো? 380টি, কিন্তু যখন রিপ্লেস করলেন তখন দেখালো 189। কেন? হ্যাঁ, আমি একটু আগে বলিনি যে এখানে যখন 2017 এর জায়গায় আমি 2020 লিখেছিলাম তখন কিন্তু আমি কেটে দিয়ে লিখেছিলাম। লেখার পর আবার সেই 2007টিকে আনার জন্য Ctrl+Z অর্থাৎ আনডু করেছিলাম। আনডু করার সময় আমার মিস্টেক হয়েছে কি, এখানে 14টি পেজ ছিল, 7টি পেজ হয়ে গেছে। আপনারা চাইলে আমি আবার দেখাতে পারি, এটি কোনো সমস্যা নেই। আমি একটু অল সিলেক্ট করছি, অল সিলেক্ট করে কপি করছি, কপি করে আমি এখানে এটিকে পেস্ট করে দিচ্ছি। এখন আমার 14টি পেজ হয়ে যাবে আশা করছি। ওকে, এখন আমি এখানে রিপ্লেস করব 2020 জায়গায় আমি লাগলে 2019 করব। আমার কম্পিউটারটা স্লো কাজ করছে। আমি আবার এখান থেকে আপনাকে ফাইন্ড করে দেখাচ্ছি, যেমন 2020 কতগুলো আছে আমি সেগুলো দেখাই। 2020 সিলেক্ট করলাম, ফাইন্ডে গেলাম, ফাইন্ডে গিয়ে ফাইন্ড ইন গেলাম, মেইন ডকুমেন্ট করলাম। আমার এখান থেকে আছে 380টি 2020 রয়েছে। আমি এটি ক্লোজ করে দিলাম এবং প্রত্যেকটি 2020 দেখাচ্ছে। এখন আমি চাই এই 2020 এর জায়গায় 2007 হয়ে যাবে আবার। ওকে, তো রিপ্লেস করে দেব। রিপ্লেসে গিয়ে লিখবো এখানে 2007 লিখে দিলাম। এখন
রিপ্লেস অল করে দিব। আপনি এখানে খেয়াল করতে পারেন ঠিক 380টি রিপ্লেসমেন্ট এখানে হয়েছে, 380টি ফাইন্ড হয়েছিল, 380টি রিপ্লেসমেন্টও হয়েছে। আমি ইয়েস করে দেবো, ওকে করে দেবো, এখান থেকে এটি ক্লোজ করে দেবো। দেখুন এখন সবগুলো 2020 এখন 2007 হয়ে গেছে। ওকে ফাইন, আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন আমি এই 13টি পৃষ্ঠার মধ্যে থেকে প্রিন্ট করব। প্রিন্টটা দেখাবো আপনাদের, খুবই জরুরি এবং ইম্পর্ট্যান্ট একটি কাজ, কীভাবে প্রিন্ট করা যায়। এরকম বড় একটি ডকুমেন্ট নিয়ে আপনি ভিন্ন ভিন্ন পেজ কীভাবে প্রিন্ট আউট করবেন। এখন দেখা গেল আপনি প্রিন্ট করলেন এই পৃষ্ঠা, কিন্তু আপনার প্রিন্ট চলে আসতে পারে দ্বিতীয় পৃষ্ঠা বা তৃতীয় পৃষ্ঠা। এগুলো অনেক ক্ষেত্রেই হয়। সঠিক যদি টেকনিকটি আপনি না জানেন তাহলে এরকম লিডিং আপনার হয়ে যেতে পারে, মিসপ্রিন্টিং হয়ে যেতে পারে। ওকে, এই কোনো ধরনের ভুল যেন আপনার না হয়। আপনি যে পৃষ্ঠাটা চাচ্ছেন সেই পৃষ্ঠাটাই আপনি প্রিন্ট করতে পারবেন, কথা দিচ্ছি। তো যাই হোক, চলুন আমরা প্রিন্টে যাব। আগেই বলে রেখেছি প্রিন্ট কোথায় আছে, আমাদের অফিস মেনুতে আছে প্রিন্ট। ওকে, এখানে যাব প্রিন্টে। আরেকটি কথা বলে রাখি, ফাইন্ড যারা করছেন, ফাইন্ডের শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+F, অর্থাৎ কিবোর্ডের যদি Ctrl+F চাপি তাহলে আমার এই অপশনটা চলে আসবে, ফাইন্ড অপশনটা। আবার যদি কিবোর্ডের H চাপি, Ctrl+H, তাহলে আসবে রিপ্লেসমেন্ট। ওকে, আমরা কিন্তু এটি দেখে নিলাম। ও আচ্ছা, এখানে আরেকটি বিষয় আছে। আপনি এখানে 13টি পৃষ্ঠা আছে, 13টি পৃষ্ঠার মধ্যে এখন আপনাকে বলা হলো আপনি 7 নম্বর পৃষ্ঠা যান। এখন কি করতে হবে, এইভাবে ঘুরে ঘুরে দেখে দেখে 7 নম্বরে আমার যেতে হবে। কিন্তু আমি এইভাবে যাব না, এইভাবে যাব না। আমি এইভাবে কতক্ষণ যাব, যদি এখানে আমার 1000 পৃষ্ঠা থাকে, তখন যদি আমাকে বলা হয় 555 পৃষ্ঠা যাও, তখন আমি কি এইভাবে যেতে পারবো? তখন তো আমার এইভাবে গেলেও লাগবে প্রায় 2 ঘন্টা, তাই না? আমরা যাই করবো সব শর্ট টেকনিকে করব এবং সুন্দর সুন্দর টেকনিক ইউজ করে করব। যত বড় ডকুমেন্টই হোক না কেন, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে সব কাজ আমাদের কমপ্লিট করে দিবে। এখন ধরুন এখানে আপনার 100 পৃষ্ঠা আছে, 100 পৃষ্ঠার মধ্যে আপনাকে বলা হলো আপনি 76তম পৃষ্ঠা যান, তাহলে আপনি কমান্ড দিয়ে যাবেন, এভাবে ঘুরে ঘুরে যাবেন না, ঠিক আছে? আমার এখানে 13টি পৃষ্ঠা আছে, 13টি পৃষ্ঠার মধ্যে যদি আমাকে বলা হয় এখন তুমি 10 নম্বর পৃষ্ঠায় যাও, আমি চলে যাব কোথায়? গো টুতে যাব। গো টু এই ফাইন্ড অথবা রিপ্লেস, এই দুটোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করুন, অথবা Ctrl+F অথবা Ctrl+H এ ক্লিক করুন। Ctrl+F ক্লিক করলাম আমি, Ctrl+F এ ক্লিক করলে দেখুন ফাইন্ডে আসছে, তারপরে রিপ্লেস মেনু আছে, তারপর আছে গো টু। এই গো টুতে আপনার আসতে হবে, ঠিক আছে? গো টুতে আসতে হবে। আমি গো টুতে আসবো। ওকে, গো টুতে আসার জন্য সরাসরি আমি আসবো, Ctrl+G প্রেস করে, Ctrl+G দিব, এই অপশনটি আমার এখানে চলে আসবে। তারপর এখানে আমি কত নম্বর পৃষ্ঠায় যেতে যাচ্ছি, এন্টার পেজ নাম্বার, এখানে আমি সেই পৃষ্ঠা নম্বরটি দিয়ে দেবো। আমি যেহেতু যেতে যাচ্ছি 10 নম্বর পৃষ্ঠায়, তাহলে 10 লিখে দেবো। 10 লিখে দিয়ে আমি গো টু করবো। দেখুন আমি 10 নম্বর পৃষ্ঠা চলে এসেছি, 13 এবং 10, 13 অর্থাৎ আমি 10 নম্বর পৃষ্ঠায় আছি। আর এখন যদি আমি এখানে করি 5 নম্বর পৃষ্ঠায় যাবো, আমি এখন 5 লিখবো, 5 লিখে গো টু করবো। এখানে খেয়াল করুন এই যে 5/13, এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পৃষ্ঠায় এক লাফ দিয়ে চলে যেতে পারবেন। তো আশা করছি ভালো লেগেছে। ফাইন্ড, রিপ্লেস এবং গো টু, 3টা শর্ট টেকনিক, অথচ এর কাজ খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার বাস্তব কাজের সময় অবশ্যই খুব উপকারী ভূমিকা পালন করবে। তো এখন আমরা দেখবো প্রিন্ট করবো কিভাবে। 13টি পৃষ্ঠার মধ্যে আমরা প্রিন্ট করব। এখন প্রিন্ট করার জন্য আমরা আগেই বলেছি প্রিন্ট অপশন থাকে অফিস মেনুতে। আমরা অফিস মেনুতে যাব, অফিস মেনু থেকে এই প্রিন্ট শব্দে যাব। এখন আমি আগে দেখে নিব কোন পৃষ্ঠাটা প্রিন্ট করব। অফিস থেকে প্রিন্টে যাব অথবা Ctrl+P ব্যবহার করব। Ctrl+P, কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দেবো Ctrl+P। তো আমরা প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার আগে আমি যে ডকুমেন্টটি প্রিন্ট করব, ধরুন আমি 1 নম্বর পৃষ্ঠাটি প্রিন্ট করব। ওকে, এই পৃষ্ঠাটি প্রিন্ট করার পর কি রকম হবে একটা প্রিভিউ আমরা দেখতে পারি। আগে যদি আমরা প্রিন্ট করে ফেলি, তারপর প্রিন্ট করে দেখলাম যে এখানে ভুল চলে এসেছে, তখন কিন্তু আপনার একটি পৃষ্ঠা নষ্ট হলো, প্রিন্টারের কালি নষ্ট হলো, এবং আপনার কিছুটা সময়ও নষ্ট হয়ে গেল। কিন্তু এই ভুলটা যেন না হয় তার জন্য আমরা আগে প্রাক একটা প্রিন্ট দেখে নিতে পারি, অর্থাৎ প্রিন্ট করার পর কি রকম হবে সেটি আমরা প্রিন্ট করার আগেই দেখে নিতে পারি। সেটি দেখার জন্য আমাকে যেতে হবে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ নামে একটা অপশন আছে, এই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। তারপর আমাকে প্রিভিউটা এখানে সে শো করবে। আমি একটু যখন দেখবেন আমার পয়েন্টটা এখন মাইনাস প্লাস একটু এরকম একটা পয়েন্টার হয়ে গেছে, অর্থাৎ প্লাস মানে পেজ জুম আর মাইনাস মানে
জুম আউট, জুম ইন, জুম আউট। আমি চাইলে আরও বড় করে দিতে পারি, কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটা ঘোরাবেন, কন্ট্রোল চেপে ধরে মাউসের যে হুইল আছে সেই হুইলটি ঘোরাবেন, তাহলে পৃষ্ঠাটা আরও বড় এবং ছোট হবে। তো তখন আপনি এখান থেকে দেখে নিতে পারেন কোথায় কোথায় কোনো সমস্যা আছে কিনা, কোনো সেটিংসের সমস্যা আছে কিনা। ওকে, যদি কোনো সমস্যা না থাকে তখন আপনি সরাসরি এখান থেকেই প্রিন্ট করতে পারেন। আমি আগে বুঝাতে পেরেছি কি? আগে প্রিন্ট প্রিভিউ দেখবেন, প্রিন্ট প্রিভিউ দেখার পর যদি মনে হয় না আমার সব কিছু ঠিকঠাক আছে, তারপরে আপনি প্রিন্ট এখানে প্রিন্ট প্রিভিউ অপশনের মধ্যেই বাম পাশে দেখবেন প্রিন্ট নামের অপশন চলে এসেছে, প্রিন্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন, তারপর প্রিন্ট অপশন চলে আসবে। এখানেই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি কোন পৃষ্ঠাটা প্রিন্ট করতে চাচ্ছি আগে আমাকে নির্বাচন করতে হবে। যেমন ধরুন আমি 1 নম্বর পৃষ্ঠাটা প্রিন্ট করতে চাচ্ছি। এখন এটা বিভিন্নভাবে করা যেতে পারে, যেমন আমি প্রথমে আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখাই 1 নম্বর পৃষ্ঠাটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি শর্ট টেকনিক যেটি, যে পৃষ্ঠাটা প্রিন্ট করবো 1 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। যেমন ধরুন আমি করতে চাচ্ছি এখন 3 নম্বর। ওকে, 3 নম্বর পৃষ্ঠাটা প্রিন্ট করবো, তাহলে আমাকে কি করতে হবে? স্যার আমার কম্পিউটারটা স্লো কাজ করছে, এই জন্য আমি এভাবে দেখাতে পারছি না, আমি আরেকভাবে দেখাচ্ছি আপনাকে। 3 নম্বরটা আমি এরপরে দেখছি, আমরা আগে 1 নম্বরটা করে নিই। ধরুন আমি 1 নম্বর পৃষ্ঠাটা প্রিন্ট করবো, তাহলে আমাকে করতে হবে শুধু 1 নম্বর পৃষ্ঠা না, যে কোনো পৃষ্ঠা আপনি প্রিন্ট করতে পারেন, 1, 5, 10। আপনি যদি 1 নম্বর পৃষ্ঠা প্রিন্ট করেন, তাহলে 1 নম্বর পৃষ্ঠা আপনি যাবেন প্রথমে, যাওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে 1 of 13 এসেছে কিনা। যদি 1 হয় তাহলে আপনি কনফার্ম হবেন যে এটা 1। তারপর আরও কনফার্ম হওয়ার জন্য ওই পৃষ্ঠার মধ্যে আপনি একবার ক্লিক করবেন, ক্লিক করার পর কার্সরটা ওই পৃষ্ঠার মধ্যে রাখবেন, লেখার মাঝখানে যে কোনো এক জায়গায় রাখবেন, রাখার পর আপনি প্রিন্ট অপশনে যাবেন। এখন যদি আপনি প্রিন্ট করেন, প্রিন্টে গেলাম, প্রিন্ট গেলাম, যাওয়ার পর এখানে করবো কি কারেন্ট পেজ ক্লিক করবো। যেহেতু আমি কার্সরটা এখানে রেখেছি পেজের ভিতরে, তাহলে এটা আমার কারেন্ট পেজ হয়ে যাবে। কার্সরটা যে পৃষ্ঠার মধ্যে থাকবে সেই পৃষ্ঠাটা হচ্ছে কারেন্ট পেজ। এখানে আমার 3টি অপশন রয়েছে পেজ রেঞ্জের প্রিন্টের জন্য, অল, কারেন্ট পেজ, পেজেস। আমরা প্রথম দিয়েছি কারেন্ট পেজ। কারেন্ট পেজ কোনটি? যে পেজের মধ্যে আমার কার্সরটি থাকবে সেই পেজটি হচ্ছে কারেন্ট পেজ। এখন আমি এখানে কারেন্ট পেজ ক্লিক করলাম, ক্লিক করে ভিতরটা ফিল আপ করলাম, ফিল আপ করে এখানে আমি কয়টা কপি চাচ্ছি, এই যে প্রিন্টটা করব, কত কপি প্রিন্ট করতে চাই, 2টা না 3টা, এই পৃষ্ঠাটা, শুধু এই পৃষ্ঠাটা আমি কয়টা চাচ্ছি, 1 নম্বর পৃষ্ঠাটা কয়টা চাচ্ছি। যদি 3টা চাই তাহলে এই যে এখানে এসে আমি সিলেক্ট করে সিলেক্ট করে 3 লিখে দেবো কিবোর্ড থেকে, অথবা আমি এইখান থেকে এই যে আপ ড্রপ ডাউনটা আছে এটিকে ক্লিক করব, ক্লিক করলে এটি বাড়তে থাকবে। ওকে, আর নিচেরটা ক্লিক করলে কমতে থাকবে। এভাবে আমরা বাড়িয়ে কমিয়ে নিব। তবে সবচেয়ে ভালো এখানে সিলেক্ট করে এটি লিখে দিলেই ভালো। যদি আমরা 3টি চাই তাহলে 3 লিখবো, 3 লিখে আর এইখান থেকে আমরা স্কেল টু পেপার সাইজ, এই জায়গা থেকে আমরা আমাদের পেজটি সিলেক্ট করব। অর্থাৎ আমরা প্রিন্টার মেশিনে কোন পৃষ্ঠাটা দিয়েছি, কোন সাইজের, A4 না লিগ্যাল। যদি A4 সাইজের পেপার দিয়ে থাকি তাহলে এখান থেকে A4 সিলেক্ট করে দেব, A4। এতে করে হবে কি, যদি এই যে আপনি চিঠিটা, ধরুন আপনি চিঠিটা লিগ্যাল পেজে লিখেছেন, অনেক লম্বা একটা পৃষ্ঠার মধ্যে লিখেছেন, কিন্তু আপনি চাচ্ছেন এই পৃষ্ঠার মধ্যে যতগুলো লেখা আছে সবগুলো পৃষ্ঠা আপনার A4 সাইজ পেপারেই প্রিন্ট হয়ে আসুক। এখন আপনার পৃষ্ঠার সাইজ চেঞ্জ করতে হবে না। পৃষ্ঠার সাইজ চেঞ্জ করতে গেলে আপনার লেখাগুলো এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু আপনি চাচ্ছেন লেখাগুলো এই লিগ্যাল সাইজেই থাক, কিন্তু প্রিন্ট হয়ে আসুক A4 সাইজে। তখন কিন্তু আপনি এই যে স্কেল টু পেপার সাইজ A4 এইটা সিলেক্ট করে যদি দেন, আপনি প্রিন্টার মেশিনে যদি A4 সাইজ পেপার দেন, তাহলে আপনার এই লিগ্যাল সাইজের ডকুমেন্টটি কিন্তু ঠিক A4 সাইজ পেপারই সুন্দর হয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আর যদি আপনি প্রিন্টার মেশিনে দিয়েছেন লিগ্যাল সাইজ, তাহলে কিন্তু একটু এলোমেলো হয়ে যেতে পারে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি আমি। এটি হচ্ছে কারেন্ট পেজের ক্ষেত্রে। ওকে, আমার প্রিন্টার মেশিন নেই তাই আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, তবে আমি যে ট্রিক্সগুলো দিচ্ছি 100% কাজ করবে, কোনো চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। ওকে, এখন আমি দেখব অলের ক্ষেত্রে। আমি এই অল যদি সিলেক্ট করি তাহলে কি হবে, অর্থাৎ এই অল সিলেক্ট করলে এখানে যে আমার 13টি পৃষ্ঠা রয়েছে, এই 13টি পৃষ্ঠাই কিন্তু প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। এখানে যদি 61টি পৃষ্ঠা থাকে আর আমি এই প্রিন্ট অপশন থেকে যদি অল সিলেক্ট করি, তাহলে 100টি পৃষ্ঠায় কিন্তু প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, যদি আপনার প্রিন্টারে
পেজ দেওয়া থাকে। আর বাকি সেটিংগুলো তো আপনারা একই রাখবেন, যেমন এখানে যতগুলো কপি দরকার কপিগুলো ক্লিক করবেন। যেমন ধরুন আপনি অল সিলেক্ট করেছেন এবং এখানে আপনি চাচ্ছেন 100টা পৃষ্ঠারই প্রত্যেকটিরই 2 কপি করে বের হোক। তার মানে 100 পৃষ্ঠা যদি 2 কপি করে হয় তাহলে আমার প্রিন্ট হবে 200 কপি, তাই না? তাহলে আপনি এখানে লিখে দেন 2। যদি প্রত্যেকটি কপি 2 কপি চান তাহলে লিখে দেবেন 2। আর যদি মনে করেন না 100টি পৃষ্ঠার একটা করে বের হোক, তাহলে এখানে কিছু করার দরকার নেই, ডিফল্ট হিসেবে 1 সেটিং করাই থাকে। আর যদি মনে করেন না আমার এখানে 10 পৃষ্ঠা করে বের হোক, আমি 10 জায়গায় পাঠাবো এই ডকুমেন্টটা, তাহলে আপনি এখানে কষ্ট করে 10 লিখে দেবেন। তাহলে প্রত্যেকটা পৃষ্ঠা আপনার 10 কপি হয়ে প্রিন্ট হয়ে বের আসবে। আর এখান থেকে যেটি বলেছি, ডকুমেন্টটা যাই হোক না কেন আপনার প্রিন্টারে কি পেজ দিয়েছেন, প্রিন্টার মেশিনে যদি A4 দিয়ে থাকেন তাহলে এখানেও A4 সিলেক্ট করবেন, প্রিন্টার মেশিনে যদি লিগ্যাল পেজ দিয়ে থাকেন তাহলে এখানে লিগ্যাল সিলেক্ট করবেন। আশা করছি বোঝাতে পেরেছি। আর দ্বিতীয়ত পেজেস। এই পেজেসটা আরো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি বিষয়। এই পেজেস এই অপশনটা যদি আপনারা ব্যবহার করেন, আপনার কোনো পৃষ্ঠা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি এখানে লিখতে ভুল না করেন তাহলে আপনি যে কমান্ডটা দিয়েছেন সেই কমান্ডটাই প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। যেমন আপনি মনে করছেন 13টা পৃষ্ঠা এখানে আছে, 13টা পৃষ্ঠার মধ্যে আপনি চাচ্ছেন এখন শুধুমাত্র 7 নম্বর পৃষ্ঠাটা প্রিন্ট করবেন। এখন আপনার ওই পৃষ্ঠা ঘুরিয়ে ঘুরিয়ে যাওয়ার দরকার নেই। ওকে, পৃষ্ঠা ঘুরিয়ে সেই 7 নম্বর পৃষ্ঠায় গিয়ে কার্সর রাখার দরকার নেই। এই পেজেস একটি বৃত্তটি ফিল আপ করবেন, করে এখানে লিখে দিবেন 7। ওকে, যেহেতু 7 নম্বর পৃষ্ঠা প্রিন্ট করতে যাচ্ছি তবে 7 লিখে দিব। তারপরে এখানে কপি স্কুল লিখে দিব, কয় কপি আমি চাই। তারপরে এখানে পেজ স্কেলটা দিয়ে দিব, অর্থাৎ প্রিন্টারে যে পেজটা দিয়েছি সেই পেজের নামটা আমি এখানে সিলেক্ট করে দিব। তারপর ধরুন তাহলে আমার কি হবে, এই 7 নম্বর পৃষ্ঠাটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এখন আপনি চাচ্ছেন একসাথে আরো বেশ কয়েকটা পৃষ্ঠা আসুক, তবে কিভাবে? যেমন 1 নম্বর পৃষ্ঠা আসুক, 3 নম্বর পৃষ্ঠা আসুক, 7 নম্বর পৃষ্ঠা আসুক, 10 নম্বর পৃষ্ঠা আসুক। মাঝখানে যেগুলো আছে সেগুলোর দরকার নেই আমার। ওকে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি 1 নম্বর চাচ্ছি 1 লিখবো, তারপর কমা দিব। তারপর আমি চাচ্ছি 5 নম্বর পৃষ্ঠা 5 লিখবো, কমা দিব। তারপর চাচ্ছি 7 নম্বর, কমা। তারপর চাচ্ছি 9, কমা। তারপর চাচ্ছি 13। আমি এই 5টি পৃষ্ঠা চাচ্ছি, 1, 5, 7, 9, 13। এই 5টি পৃষ্ঠায় প্রিন্ট হোক, আমি এটি চাচ্ছি। অন্য কোনো পৃষ্ঠা আমার প্রিন্ট করার দরকার নেই। দেখুন আমি কিন্তু এই এত বড় একটি ডকুমেন্টের মধ্যে শুধু পৃষ্ঠার নম্বরগুলো দিয়ে, পৃষ্ঠার নম্বর আপনার দিতে হবে না, আপনার জানতেও হবে না, কিচ্ছু করতে হবে না। পৃষ্ঠার নম্বর কম্পিউটার নিজে নিজে একটি সে হিসেব করে রাখে কোনটা কত নম্বর পৃষ্ঠা। আপনি শুধু এখানে নম্বরটা দিয়ে দেবেন এবং আপনি কনফার্ম হবেন যে 1 নম্বর পৃষ্ঠায় আপনার এই চিঠিটা আছে, 2 নম্বর পৃষ্ঠায় আপনার এই চিঠিটা আছে, 5 নম্বর পৃষ্ঠা, এটা আপনাকে কনফার্ম হতে হবে। ঠিক আছে? ওকে, যেহেতু আমি এই 5টা পৃষ্ঠা প্রিন্ট করব, বাকিগুলো করব না, তাহলে আমি এখানে কমা দিয়ে এগুলো লিখে দিলাম। তারপর কত কপি করে চান এই 5টা পৃষ্ঠা, সেই কপিসগুলো এখানে লিখে দিবেন। আর এখানে পৃষ্ঠার স্কেলটা দিয়ে দিবেন। আরেকটি হচ্ছে, এখন দেখি আমরা চাচ্ছি এখানে 13টি পৃষ্ঠা রয়েছে, 13টি পৃষ্ঠার মধ্যে আমরা চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত যে পৃষ্ঠাগুলো আছে, 1 থেকে 10, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে 10টা পৃষ্ঠায় প্রিন্ট হবে। বাকি যে 3টা আছে 11, 12, 13 সেগুলো আমার প্রিন্ট দরকার নেই। এই ক্ষেত্রে আমি কমান্ডটা কিভাবে দেবো? এই ক্ষেত্রে আমি পেজেস এই শব্দটি, এই অপশনটি ব্যবহার করবো। এখানে লিখবো 1 to 10, অর্থাৎ 1 থেকে 10, 1 লিখে একটা ড্যাশ দিব, তারপর 10 লিখব। তার মানে হচ্ছে 1 থেকে 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো আছে আপনার সবগুলো প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। বাকি এর মধ্যে পড়ে না এরকম কোনো পৃষ্ঠা আর প্রিন্ট হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। 1 থেকে 10 পর্যন্ত যে পৃষ্ঠাগুলো আছে সেগুলোই প্রিন্ট হবে, অন্য কোনো পৃষ্ঠা প্রিন্ট আমার দরকার নেই। তো আপনাদের কাছে এবং আহ্বান এটাই, আপনার যে চিঠিটি তৈরি করছেন বা ডকুমেন্টসটি তৈরি করছেন, সেই ডকুমেন্টসটির উপর আপনাদের একটা ধারণা আপনারা যখন তৈরি করবেন তখন এটা করে নেবেন যে কোন পৃষ্ঠায় কোন ডকুমেন্টটি আছে বা কোন বিষয়ের চিঠিটা আছে। এটি আপনাকে জানা থাকলে খুবই সুবিধা হবে প্রিন্টের জন্য। কোনো পৃষ্ঠাও নষ্ট হবে না, কোনো কালি নষ্ট হবে না, কোনো সময় আপনার নষ্ট হবে না। ওকে,
1 থেকে 10 আমি কমান দিলাম, এখানে কপি লিখে দিলাম কত কপি চাই এবং এখানে স্কেলটা দিয়ে দিলাম। তারপর আমি ওকে করে দেব। ওকে করে দিলেই আমার প্রিন্টারে কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। আরেকটি জিনিস খেয়াল করবেন, আপনি প্রিন্ট কমান্ড দেওয়ার পর এই প্রিন্ট অপশনটা আসবে, এখানে প্রিন্ট অপশন, তাই না? প্রিন্ট অপশনটা আসবে। তারপর আপনি প্রথমে দেখে নেবেন এই যে নেম, এই নেমটা কিসের? নেমটি হচ্ছে প্রিন্টার নেম। প্রিন্টার নেম, আপনি যে প্রিন্টারটি আপনি ব্যবহার করছেন সেই প্রিন্টারটির নাম এখানে থাকবে। তবে হ্যাঁ, প্রিন্টারটি কেনার পর সেটি আপনার কম্পিউটারের সঙ্গে অ্যাড করার জন্য এটিকে ইনস্টল করতে হয়, একটি সফটওয়্যার দিয়ে ইনস্টল করতে হয়। আমি পরবর্তীতে এটি দেখিয়ে দিব কিভাবে আপনার প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করে আপনার কম্পিউটারের সঙ্গে ওই প্রিন্টারটি অ্যাড করবেন। ঠিক আছে, যেহেতু এখন আমার ঘরে কোনো প্রিন্টার মেশিন নেই সেহেতু আমি এটি আপনাদের দেখাতে পারছি না। আমি আমার অফিস থেকে আমি এটি পরবর্তীতে আপনাদের আইটি ভিডিও করে দেখিয়ে দেব। প্রিন্টার সফটওয়্যারটি ইনস্টল করার পর যদি প্রিন্টার আপনার থাকে তাহলে আপনি নেমের অপশনে আসবেন, এখানে এই যে ড্রপডাউনটা আছে এখানে ক্লিক করবেন। এই যে অপশনগুলো আছে এখান থেকে আপনার সেই প্রিন্টারের নামটি দেখা যাবে। যেমন ধরুন আপনি স্যামসাং যদি প্রিন্টার হয় তাহলে এখানে স্যামসাং নামের একটা অপশন থাকবে এবং প্রিন্টারের মডেল নম্বরটা সহ এখানে থাকবে। যদি মনে করেন আপনার এসআর এর প্রিন্টার হয়, ওকে, যে কোম্পানিও হতে পারে সেই কোম্পানির নামটা থাকবে এবং মডেল নম্বরটা এখানে শো করবে, সেটা আপনি নির্বাচন করে দেবেন। ওকে, আপনি যখন কয়েকবার করতে থাকবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে সেই সফটওয়্যারটা বা প্রিন্টার নামটা এখানে শো করবে, আপনার বারবার এখানে যেতে হবে না। তারপরেও যদি আপনি একটু খেয়াল করে নেবেন, প্রিন্ট করার আগে একটু খেয়াল করে নেবেন যেন নামটা কনফার্ম আছে কিনা। যদি না থাকে ড্রপডাউন থেকে ক্লিক করে এখান থেকে নির্বাচন করে সিলেক্ট করে নেবেন, তারপরে আপনি ওকে করবেন। ওকে, এই হচ্ছে প্রিন্টের গোপন রহস্য এবং সঠিকভাবে প্রিন্ট করার কিছু টেকনিক। এই টেকনিকগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আমি কথা দিতে পারি যে আপনাদের প্রিন্ট করার সময় কোনো জটিলতা তৈরি হবে না। সবচেয়ে উত্তম পদ্ধতি যেটি, আপনারা সবসময় এই পেজেস এই অপশনটা ব্যবহার করবেন এবং পৃষ্ঠা নম্বরগুলো উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দিলে তাহলে আপনার প্রিন্টগুলো আরও সবচেয়ে বেশি নির্ভুল হবে। ওকে, আর কারেন্ট পেজ দেওয়ার সময় খেয়াল করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারেন্ট পেজ দিয়ে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই যে পৃষ্ঠাটা আপনি প্রিন্ট করবেন সেই পৃষ্ঠার মধ্যে আপনার কার্সরটা রেখে নিতে হবে। একবার ক্লিক করে কার্সরটা ওই পৃষ্ঠার মধ্যে আছে কিনা কনফার্ম হয়ে তারপর আপনি পৃষ্ঠার কপি সিলেক্ট করবেন এবং স্কেল সিলেক্ট করে ওকে করে দেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি না ক্লাসটি কতটুকু আপনাদের জন্য উপকারী হয়েছে, তবে আশা করছি যে টেকনিকগুলো দেখিয়েছি, ফাইন্ড, রিপ্লেস, গো টু, অর্থাৎ কোনো শব্দ খুঁজে বের করার জন্য, কোনো শব্দের জায়গায় অন্য একটি শব্দ বের করার জন্য, বসানোর জন্য, এবং একটি বড় ডকুমেন্ট থেকে কোনো নির্দিষ্ট পৃষ্ঠায় সরাসরি চলে যাওয়ার জন্য, এবং প্রিন্টে যে বেশ কয়েকটি অপশন রয়েছে, টেকনিক রয়েছে সঠিক প্রিন্ট আউট করার জন্য, সেই টেকনিকগুলো আপনাদের দেখিয়েছি। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবাই।